যেদিন আমি মারা গেলাম সেদিনই আমাকে ট্রেনের টিকিট কেটে দেওয়া হয়েছিল। আমি এই কথাটা কারো কাছে বলিনি, কারণ বললে সবাই একই কথা বলতো, তুই অত ভাবিস কেন। কিন্তু আমি জানি যা ঘটেছিল সেটা কল্পনা না, এটা একটা বাস্তব ঘটনা। আমার নিজের সাথে, আমার নিজের শরীরের ভেতরেই। আমি তখন ঢাকায় থাকি, বয়স ২৭, মিড লেভেল চাকরি, ঘড়ির কাঁটার মতো জীবন। মা কুষ্টিয়ায় একা, বাবা মারা গেছে বছর ৩ বাবার মৃত্যুর পর মার শহরে আসতে পারেননি। শ্বাসকষ্ট, আর তার চেয়েও বড় কথা বাবার স্মৃতি। মা প্রায়ই বলতেন, এই ঘরটা ছাড়তে মন চায় না, তোর বাবাকে মনে হয় এখনও উঠোনে হাঁটছে। ওই রাতে মায়ের ফোন আসে ১১:৪৭-এ। মায়ের গলা কাঁপছিল। রায়হান, তুই কাল সকালে চলে আয়, আজ রাত থেকে বাড়িতে কেউ হাঁটছে। আমি হাসতে গিয়েও পারলাম না, কারণ মা কখনো এমন কথা বলেন না। তিনি ভয় পান ঠিকই, কিন্তু অযথা নাটক করেন না। আমি বললাম, কারো শব্দ হবে, বাতাস। মা থামিয়ে দিলেন। বাতাস না রায়হান, পায়ের শব্দ। আর একটা ছেলে জানালার পাশে দাঁড়ায়, একটা ছেলে। মা বললেন, তোর বয়সী, মুখ দেখা যায় না, কিন্তু বুকের মাঝখানে একটা লাল দাগ। আমি চুপ করলাম। বুকের মাঝখানে লাল দাগ, এই বর্ণনা অযথা কেউ দেয় না। সেই রাতেই সিদ্ধান্ত নিলাম, পরদিন খুব ভোরে ট্রেন ধরব, কুষ্টিয়া এক্সপ্রেস। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, আমি টিকিট কাটতে অ্যাপ খুলতেই দেখি আগেই কাটা। পিএনআর নম্বর, কোচ, সিট সব দেওয়া, যাত্রীর নাম লেখা রায়হান হোসেন। আমি শিউরে উঠলাম। আমি কাউকে পাসওয়ার্ড দিইনি, আমার ফোনও কারো হাতে যায়নি। আমি ভাবলাম হয়তো কোনো গ্লিচ। আবার লগ আউট, আবার লগ ইন, একই। আরও একটা ব্যাপার, টিকিটের বুকড বাই অংশে লেখা AH। আমার বাবার নাম আনিস হোসেন। আমি হঠাৎ মনে করতে চেষ্টা করলাম, বাবার ফোনে কি কখনো AH সেভ করা ছিল? মাথায় ঘুরোপাক খাচ্ছিল, কিন্তু সময় নেই। মা অপেক্ষায়। ভোর ৫টার ট্রেনে উঠলাম। স্টেশনের বাতিগুলো হলুদ, লোক কম, শীতের মতো কুয়াশা। কোচে উঠে দেখি আমার পাশের সিটটা ফাঁকা, জানালার পাশে। আমি মাঝের সিটে বসে পড়লাম। ঠিক তখনই আমার সামনে একটা লোক দাঁড়ালো। বয়স ৫০-৫৫ হবে, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে পুরনো টিকিট পাঞ্চার, যেমন আগে কন্ডাক্টররা রাখত। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, টিকিট? আমি দ্রুত ফোন দেখালাম। লোকটা মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থমকে গেল। তার ঠোঁট নড়ল। শব্দটা আমি শুনলাম না, কিন্তু মুখভঙ্গি বদলে গেল, যেন আমাকে চিনে ফেলেছে। আমি জিজ্ঞেস করলাম, কিছু সমস্যা? লোকটা খুব আস্তে বলল, আপনি ফিরছেন? মানে? ফিরছেন যেখানে আপনার আসার কথা ছিল না? আমি হাসলাম, কিন্তু হাসিটা বেরোল না, কণ্ঠ আটকে গেল। লোকটা হঠাৎ সামনের ফাঁকা সিটটার দিকে তাকালো, তারপর বলল, ও বসে আছে না? আমি চমকে উঠলাম, কে? লোকটা আর কথা বলল না, চলে গেল। আমি জানালার বাইরে তাকালাম। ট্রেন ছাড়ছে, কুয়াশার মধ্যে স্টেশন পিছিয়ে যাচ্ছে। আমার বুকটা কেমন অদ্ভুত লাগল, একটা চাপা ব্যথা। আমি নিজেকে বোঝালাম, ভয়ে এমন হচ্ছে। কিছুক্ষণ পর ট্রেনের ভেতর লাইট একটু ম্লান হলো। এটা বাংলাদেশে ট্রেনে স্বাভাবিক, কিন্তু তখনই আমি টের পেলাম আমার পাশের সিটটা আর ফাঁকা নেই। আমি তাকালাম, একটা ছেলে বসে আছে, আমার মতোই বয়স। মুখটা ঠিক দেখা যাচ্ছে না, কারণ মাথা নিচু, কাঁধে ধূসর একটা জ্যাকেট। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, তার বুকের মাঝখানে জ্যাকেটের ওপর একটা লাল দাগ, যেন রক্ত নয়, যেন রং বা পুরনো পোড়া দাগ। আমি বললাম, আপনি কে? ছেলেটা মাথা তুলল না, কিন্তু খুব মৃদু হাসল। তারপর বলল, তোমার টিকিটটা ফিরিয়ে দিতে এসেছি। কণ্ঠটা আমারই কণ্ঠের মতো। একেবারে। আমি সিট থেকে উঠে দাঁড়াতে গেলাম, পা কাঁপল। ছেলেটা এবার মাথা তুলল, আর আমি দেখলাম ওর মুখটা আমার মুখ। একই চোখ, একই ভ্রু, একই লিপ। শুধু পার্থক্য, ওর চোখের নিচে কালো দাগ, যেন ঘুমহীনতা। আর বুকের লাল দাগটা ঠিক আমার বাবার মৃত্যুর দিন হসপিটালের গেটের পাশে আমার শার্টে যে দাগ লেগেছিল সেই জায়গায়। আমি ফিসফিস করে বললাম, তুই
আমি? ছেলেটা বলল, তুমি যে আমি, তা নিশ্চিত? আমার মাথা ঘুরতে লাগল। মনে হলো ট্রেনের শব্দ সব দূরে সরে যাচ্ছে। আমি বললাম, এটা স্বপ্ন? ছেলেটা খুব শান্তভাবে বলল, স্বপ্ন না, এটা ভুলে যাওয়ার চেষ্টা। তুমি অনেক দিন ধরে ভুলে যাচ্ছ। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। চারপাশে মানুষ আছে, অথচ কেউ তাকাচ্ছে না, যেন আমি একাই। ছেলেটা বলল, তুমি মায়ের কাছে যাচ্ছ কারণ তিনি ভয় পেয়েছেন, কিন্তু তুমি জানো না ভয়টা কিসের। আমি বললাম, মা বলেছে জানালায় দাঁড়িয়ে থাকে। ছেলেটা থামালো। মা জানালায় কাউকে দেখেনি, মা ঘরের ভেতর তোমাকে দেখেছে। আমি হঠাৎ ঠান্ডা হয়ে গেলাম। মানে? ছেলেটা খুব আস্তে বলল, তুমি তো ওই বাড়িতে ফিরতে পারোনি, তাই তো আমি ফিরি। আমি হাসলাম, পাগলামি, আমি তো এখানে। ছেলেটা ফোনের দিকে তাকালো। ফোনের সময় দেখো। আমি তাকালাম, সময় ৫:৫৫। ট্রেন ছাড়ার ৫ মিনিট পর। ঠিক। ছেলেটা বলল, ক্যামেরা খুলে সেলফি তোলো তো। আমি কাঁপা হাতে ক্যামেরা খুললাম। স্ক্রিনে আমার মুখ দেখলাম না। স্ক্রিনে দেখা গেল খালি সিট। আমি হাত নামালাম। আবার সামনে তাকালাম, ছেলেটা বসে আছে, কিন্তু ক্যামেরায় সে নেই। ছেলেটা বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ, কারণ তুমি ভেতরে ভেতরে জানো তুমি একা নও। আমি মাথা চেপে ধরলাম। থাম, থাম। ছেলেটা বলল, বাবা তোমাকে টিকিট কেটে দিয়েছিলেন ফিরে যাওয়ার জন্য নয়, চলে যাওয়ার জন্য। এই কথাটা শুনে আমার মাথায় এক ঝলক ছবি এলো। বাবার মৃত্যুর দিন আমি হসপিটালে ছিলাম। সেই রাতে আমি বাড়ি ফিরিনি। আমি একটা ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম। মনে আছে রেল লাইনের পাশে হাওয়ার শব্দ। মনে আছে হাত কাঁপা, আর একটা ট্রেনের আলো। তারপর তারপর কিচ্ছু নেই। আমি হাঁপাতে লাগলাম। ছেলেটা বলল, তুমি মনে করতে চাও না, তাই তুমি জীবনটাকে চাকরি, ব্যস্ততা, শহরের শব্দে ঢেকে রাখো। কিন্তু মায়ের ভয় তাকে ঢাকতে পারবে না। আমি বললাম, যদি আমি মারা গিয়ে থাকি? ছেলেটা আমার দিকে তাকালো, চোখে কান্না, অদ্ভুতভাবে। তাহলে তুমি কাকে বাঁচাতে যাচ্ছ? আমি ফিসফিস করে বললাম, মাকে। ছেলেটা মাথা নেড়ে বলল, মাকে বাঁচাতে গেলে আগে তোমাকে স্বীকার করতে হবে মাকে তুমি একা ফেলে এসেছিলে, ঠিক যেমন বাবা চলে গেলেন। এই কথাটা শুনে আমার বুক ভেঙে গেল। বাবার মৃত্যুর পর আমি সত্যিই মায়ের পাশে ছিলাম না। আমি পালিয়ে ঢাকায় চলে এসেছিলাম, দায় এড়াতে। আমি চোখ বন্ধ করলাম, চোখের কোণে পানি। ট্রেন একটা স্টেশনে থামল। নামটা পড়তে পারলাম না। বাইরে কুয়াশা আরও ঘন। দরজা খোলার শব্দ। ছেলেটা দাঁড়িয়ে বলল, নামতে হবে। আমি বললাম, কোথায়? সে বলল, যেখানে তোমার শেষবার নামার কথা ছিল। আমি বললাম, আমি নামব না। ছেলেটা শান্তভাবে বলল, তাহলে মা আজ রাতেও জানালার পাশে দাঁড়িয়ে থাকবে। আর এইবার তিনি একাই থাকবে না। আমি হঠাৎ দৌড়ে দরজার দিকে গেলাম, কারণ আমি বুঝলাম এই ট্রেন আমাকে কুষ্টিয়া নিয়ে যাচ্ছে না। আমি দরজার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম। স্টেশনের নাম বোর্ডে লেখা দৌলতপুর জাংশন, কুষ্টিয়া থেকে আগেই। কিন্তু ট্রেন এখানে স্টপেজ দেয় না, কেন থামল? আমি পিছনে ফিরলাম। কোচে মানুষ নেই, একটাও না। সিটগুলো ফাঁকা, শুধু আমার জায়গায় একটা পুরনো কাগজের টিকিট রাখা। টিকিটে লেখা, প্যাসেঞ্জার রায়হান হোসেন, জার্নি ব্রিজ পয়েন্ট টু আননোন। আর তার নিচে কালি দিয়ে লেখা, রিটার্ন নট অ্যালাউড। আমি কাঁপতে কাঁপতে টিকিটটা তুললাম। টিকিটের পেছনে একটা হাতের লেখা, আমার বাবার হাতের লেখা, মাকে একা রেখো না। আমি চিৎকার করলাম, আমি কোথায়? ঠিক তখনই আমার পেছনে ধীরে ধীরে একটা কণ্ঠ, তুমি তো বাড়িতেই। আমি ঘাড় ঘোরালাম। কোনো ট্রেন নেই, কোনো স্টেশন নেই। আমি দাঁড়িয়ে আছি মায়ের বাড়ির উঠোনে। ভোরের কুয়াশা, কাঁঠাল গাছ, সেই পুরনো দরজা, আর দরজার ফাঁক দিয়ে একটা ছায়া, আমার মায়ের। আমি দৌড়ে দরজার কাছে গেলাম। দরজায় হাত দিতেই ভেতর থেকে একটা কণ্ঠ, মায়ের কণ্ঠ, কিন্তু খুব ঠান্ডা, খুব ফাঁকা। রায়হান, তুই তো গত বছরই চলে গেছিস, আবার কেন এলি? দরজা খোলার শব্দ। প্রথম টুইস্ট। আমি বুঝলাম আমি সত্যি সেই রাতে মারা গিয়েছিলাম।
আমি আসলে ফিরে এসেছি, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে চাই না। আমি দরজা ঠেললাম, দরজা খুলল না, ভেতর থেকে কেউ ধরি রেখেছে। আমি কান পাতলাম, ভেতরে হাঁটার শব্দ, পায়ের শব্দটা আমারই। আমি ফিসফিস করলাম, মা, দরজা খোল। মা বললেন, বাড়ির ভেতর যে আছে সে কে? আমি বললাম, আমি। মা বললেন, তুই তো বাইরে, তাহলে ভেতরে? ভেতরে কেউ হেসে উঠল, আমারই হাসি। তারপর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে এলো একটা জিনিস, একটা মোবাইল ফোন। আমার ফোন। স্ক্রিন অন, লক স্ক্রিনের সময় 11:47। মায়ের কল মিসড। দ্বিতীয় টুইস্ট, আমি যে ফোন